শাওরিকে মসজিদ থেকে নেমে নামাজ পড়ে এসে শুতে শুতে বেশ সকালই হয়ে গিয়েছিল ঈশানদের। তাই এ বেলাতেও ঘুম ভাঙে বেশ দেরি করে। পেটের ক্ষত না সারা অবধি তার বাবার করা আদেশ অফিসে যেন সে না যায়। সে অবশ্য টুকটাক বাড়িতে বসেই কাজ টাজ করে দিচ্ছে আপাতত। আর তাছাড়া সামলে নেওয়ার জন্য বাবা, চাচারা আছেই। এখন তো আবার নয়নও আছে। ঈশানের যখন ঘুম ভাঙে তখন বেশ বেলা। যথারীতি পুরো রুমে কোথাও তিতিরের ছায়াও দেখতে পেল না সে। সকাল সকাল হুট করেই মেজাজ বিগড়ে গেল। মেজাজ বিগড়ে যাওয়ার আবার নিজের উপর ক্ষিপ্ত হলো সে। ঘুম ভালো হয়েছে, কারোর ডাকাডাকি টের ভাঙেনি, আবহাওয়া ঠিকঠাক, শরীরও তাই। তাহলে আচমকা মেজাজ খারাপ হওয়ার কারণ কি থাকতে পারে হিসেবে মিলল না তার। ওপর থেকে কমফোর্টারটা সরিয়ে বেশ নিচে নেমে যাওয়া কালো রঙের ট্রাউজারটা টেনে উপরে তুলল। উদাম শরীর যথারীতি যেমন থাকে আর কি। হাত বাড়িয়ে এসে রিমোট নিয়ে এসি বন্ধ করে ফ্রেশ হতে ঢুকলো বাথরুমে। একেবারে শাওয়ার নিয়ে বের হলো। ধীরে সুস্থে দীর্ঘশ্বাস ফেলে নিজের পেট এবং হাতের নতুন করে ব্যান্ডেজটা করে নিল। কোমরে জড়ানো আধভেজা তোয়ালে খুলে প্যান্ট পরে নিল। গায়ে জড়ালো একটা ব্ল্যাক টি শার্ট। ছাদে যাবে হালকা ওয়ার্কআউট করতে। বের হতেই আর চোখে তাকালো তিতিরের ঘরের দিকে। দরজা বন্ধ, ঘুমোচ্ছে হয়তো। শাওয়ার নেওয়ার ফলে যতটুকু মেজাজ ঠিক হয়েছিল আবার আচমকা সেই তিরতির করে বিগড়ে গেল। না, মহা সমস্যায় পড়া গেল তো। ইচ্ছে করে সজোরে লাথি মারল তিতিরের দরজার। শব্দ করে খুলে গেল দরজা। ঈশান কিন্তু মোটেই আর দাঁড়ালো না। ছোট বাচ্চাদের মতো এহেন একটা কাজ করে সে নিজেই লজ্জিত। দুপুরবেলায় পাড়ার অনেক বেয়ারা নাদুস নুদুস বাচ্চাদের দেখতো, যারা জিততে না পেরে থুতু দিয়ে দৌড়াতো। ঈশানের বিষয়টা অনেকটা সেরকমই হয়ে গেল না। ভাবতেই হতাশায় মাথা নাড়ল ঈশান। এই বয়সে এসে বাচ্চা বিয়ে করে দুদিন যেতে না যেতেই নিজেও বাচ্চামো শুরু করেছে। ছাদে এসে দাঁড়াতেই চোখ পড়ল এক কোণে ঘেঁষে দণ্ডায়মান নুরির দিকে। কারোর সাথে কথা বলছিল হয়তো। কপালে ভাঁজ পড়ল। এ সময় ছাদে কাজ কি এ মেয়ের? নুরি ততক্ষণে দরজায় শব্দ পেয়ে ঘুরে দাঁড়িয়েছে। ঈশানকে দেখে মুখটা ফ্যাকাশে হয়ে এলো। ঝটপট ফোন কেটে ওড়নায় আড়াল করলো। ঈশান এসে দাঁড়িয়েছে নুরির পাশে। গম্ভীর গলায় বলল, আমাকে দেখে কল কাটার কি হলো? তোরা কি বাচ্চা এখন যে লুকিয়ে লুকিয়ে কথা বলতে হবে এখনো? নুরি কাচুমাচু করলো খানিকটা। ধীর গলায় বলল, কথা শেষ ভাইয়া। ঈশান আর চোখে পরখ করলো বোনকে। চোখটা রক্তিম দেখাচ্ছে। কাঁদছিল কি? ভার্সিটি যাসনি? শরীরটা ভালো লাগলো না? নিশি একা গেছে? গাড়ি নিয়েই গেছে। ঈশান কথা বলে না, চুপ করে দেখে শ্যামলা বরণ মুখটা। কাঁপছে মেয়েটা। আশ্চর্য, তাকে দেখে এরা এত ভয় পায় কেন? পায় না একমাত্র তিতিরটা। বোন থাকতেই পায়নি। মুখে মুখে তর্কে পিএইচডি। এখন তো আবার বউ হয়েছে। ভুল বুঝে আরো শক্তপোক্ত মানসিকতার বউ যাকে বলে। অবশ্য ভুল বোঝেনি, বোঝানো হয়েছে। সে কাজটা স্বয়ং নিজে নিজে হাতে করেছে। নুরি তখনও মাথা নিচু করে মেঝেতে পায়ের আঙুল ফোটাচ্ছে। তুই কি কিছু বলতে চাস? ঈশানের প্রশ্নে চকিত হয় নুরি। তাকায় ভাইয়ের দিকে। দুদিকে মাথা নাড়ে সজোরে, বোঝায় চায় না বলতে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে। হতাশ হয় যেন। গম্ভীর গলায় বলে, নাইমকে তোর কেমন লাগে? নুরি আরেক দফা চমকায়। কেমন লাগে মানে কি? কোন নাইম? বড় ভাইয়ার ওই বন্ধুটা? চিনেছিস তো আবার নাকি? ওপর নিচ করে মাথাটা চিনেছে সে। কেমন লাগে? তোমার বন্ধু নিশ্চয়ই ভালো। ঈশান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তখনও, উহু, এটার জবাব নয়। আমার বন্ধু বলে নয়, তোর দৃষ্টিতে। নুরি ভেবে পায় না তাকে এসব বলার কারণ। ধীর গলায় বলে, আমি ব্যক্তিগতভাবে চিনি না বড় ভাইয়া। ওই দু একবার তোমার সাথে দেখেছি। তোমাদের বিয়েতে এসেছিল আর সেদিন ড্রপ করে দিল ভার্সিটিতে। ঈশান হাতে ভর দিয়ে ছাদের প্রশস্ত রেলিংয়ে বসে মোটেই দৃষ্টি সরায় না। গম্ভীর গলায় বলে, আর ইউ শিওর যেখানে নেমেছিলি সেটা ভার্সিটি ছিল? মুখের ওপর থেকে রক্ত সরে যায় নুরির। সেদিন সে ভার্সিটির সামনে নামেনি। আদতে সেদিন তো ভার্সিটি ছিলই না। নাইম ভাই তার মানে দিয়েছে ঈশানকে। মনে মনে মেজাজ হারায় নাইমের ওপর সে। কি হলো, চুপ করে আছিস যে? ওটা ভার্সিটি ছিল? পরপর মনে মনে সব কথা সাজিয়ে নিল নুরি। বেশ দৃঢ় গলায় বলতে চাইলো, ভার্সিটির সামনে কোনো ছেলের গাড়ি থেকে নামছি দেখলে সিনিয়রটা র‍্যাগ দেয় ভাইয়া। ঈশানের কুঞ্চিত ভ্রুজোড়া প্রশ্নসূচকভাবে ওপরে তোলে। আমার বোনদের র‍্যাগ দেয়?
কারা? সিনিয়ররা আছে কিছু, আমাকে বা বড় আপুকে কখনো কিছু বলেনি, যদি বলে আর কি। নুরি মাথা নিচু করে ফেলে, কণ্ঠ কাঁদে ততক্ষণে। ঈশান ক্রুর হাসে নিঃশব্দে। নাইম খুব ভালো ছেলে, আমার বন্ধু, আমি চিনি জানি। এতদিন ওকে নিয়ে আমার আলাদা পরিকল্পনা ছিল, এখন নেই। পরিকল্পনাটা সাজিয়ে ওকে হার্ট করতে চাচ্ছি না, ঠকাতেও চাচ্ছি না। বেস্ট ফ্রেন্ডও আমার, ভরসাও করে। ওকে ঠকানো উচিত না, কি বলিস? নুরি ঈশানের কথার আগাগোড়া কিচ্ছু বুঝতে পারছে না। কিছু বলতে যাবে তার আগেই শব্দ করে বেজে উঠল সেল ফোনটা। ঈশানের দিকে ভয়ার্ত তাকিয়ে দ্রুত সাইলেন্ট করলো ফোনটা। ঈশান বুকে আড়াআড়ি হাত গোজা। রিসিভ কর, ইটস ওকে। অপ্রস্তুত হাসে মেয়েটা, সেভাবেই বলে ওঠে রং নাম্বার। তবে বারবার বেজে যাচ্ছে কল। ঈশান আবার একই স্বরে বলে, ধর, রং নাম্বার হোক। বেচারা তো জানে না কলটার রং মানুষ এর কাছে এসেছে। নুরি কাঁপা কাঁপা হাতে চতুর্থবারের রিংয়ে ধরল কলটা। ওপাশ থেকে শোনা গেল কারোর উদ্বেগ মাখা কণ্ঠ, নুরি, এই রাগ করছো সোনা? আই এম সরি। আর চেঁচাবো না। ইয়াজের কণ্ঠ। নুরির গলা শুকিয়ে আসে, তাকায় একবার ঈশানের দিকে। ভাইয়ের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে। ঈশানের তীক্ষ্ণ দৃষ্টি তার আত্মা অব্দি চলে গিয়েছে। মিনমিন করে বলল, রং নাম্বার বললাম তো। আর একবার কল করলে আমার ভাইকে বলে দেবো বললাম। ওপাশের মানুষটা কি বুঝলো কে জানে, হয়তো টের পেল নুরির সামনে কারোর অস্তিত্ব। ব্যস্ত ভঙ্গিতে বারবার সরি বলতে কল কাটলো। নুরি কল কেটে ভাইয়ের দিকে তাকিয়ে সন্তুষ্টির হাসি হাসলো এক প্রকার। দেখলে রং নাম্বার। ও ঘরে যা। নুরি মাথা নাড়িয়ে যাওয়ার জন্য ঘুরতেই কানে আসে ঈশানের অস্বাভাবিক ভারী কণ্ঠ। দেওয়ানবাড়ির মেয়ে তোরা, নিজের সম্মান থেকে শুরু করে চরিত্র সব হেফাজতে রাখতে শিখতে হবে। পোশাকে ঔদ্ধত্য থাকা যাবে না। আর না তো চরিত্রের দাগ। নজর হবে ওপরের দিকে। যা করবি হাজারবার ভেবে মিথ্যা বর্জন করবি। বিপদে পড়লে আমায় মনে করবি, মিথ্যা আমাদের বাঁচাবে। সত্যি কি তাই? মিথ্যা দিয়ে মিথ্যা ঢাকতে ঢাকতে একটা সময় চাইলেও আর সত্য বলতে পারবি না। নুরি ঘুরে তাকায় ভাইয়ের দিকে, মিনমিন গলায় বলে, আমি কি করলাম ভাইয়া? ঈশান হাসে সামান্য, এবার গলা নরম করে, ভাই হিসেবে বলাটা কি দোষের? না না, তা কখন বললাম। মাথায় রাখবি তাহলে। যা ঘরে যা। নুরি আর দাঁড়ায় না, কম্পিত পায়ে নেমে আসে ছাদ থেকে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে ফোন করে কাউকে। কাজ হয়েছে? না স্যার, লোকেশন এই দেশে নয় তো। কোথায় দেখায়? কোথায় বলতে পরশু সিঙ্গাপুর শো করছিল, তারপর আবার অফ, ট্রাই হার্ড। ফোন রাখে ঈশান। সত্য মিথ্যা দ্বিধাদ্বন্দ্বের বেড়াজালে জড়িয়ে আছে সে। সাথে তার আর তিতিরের এই অনাকাঙ্ক্ষিত দাম্পত্য। রুষা কলের ওপর কল করে যাচ্ছে, কল তুলছে না সে। এ পর্যন্ত 8টা নাম্বার ব্লক লিস্টে রাখলো সে। তিক্ত বিরক্ত সে এই মেয়েটার ওপর। মেয়েটা অত্যন্ত ধূর্ত, তাকে অবধি প্রায় মাত দিয়ে দিচ্ছিল। ঠিক ঈশানের পরিকল্পনা ধরে ফেলে বিয়েটা ভেঙে দিল। ঈশান ক্রুর হাসে। তার ফোনে আসা তিতিরের ফেক ছবিগুলো বেশ নিখুঁতভাবে তৈরি। সেটা করতে পারার কারণটাও স্পষ্ট। দেশে এহেন কাজ করা হয়নি। যা হয়েছে বিদেশের মাটিতে, তবে সেও কম যায় না। ঈশান আরশাদ দেওয়ানকে 4 বছর ধরে ঠকাবে কেউ, তাও রুষার মতো মেয়ে, এ হয়? শব্দ করে হেসে ফেলল ঈশান। তবে কেন দাবার শেষ চালটা দিতে পারছে না সে? তার কারণও অবশ্য বেশ দীর্ঘ। জোরে জোরে আকাশের দিকে চোখ বুজে শ্বাস নেয় ঈশান। সবার আগে সাজিদকে জানাতে হবে বিষয়টা। এখন এদিকটায় একা সামলানো অনেকটা রিস্কি। তিতির তাকে সেদিকে আচমকা কথাটা বলে করেছে এক বিশাল ভুল। আহাম্মক বনে যায় কতটা ভাবলেই। রুষাকে সে ভালোবাসে, তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড, তাও হোটেল রুমে। হেসে ফেলে ঈশান, বিড়বিড়িয়ে উচ্চারণ করে, ম্যান, আমি এত ইডিয়েট হলাম কবে থেকে? তাও ওইটুকু বাচ্চা মেয়ের কিছু হবে এই ভয়ে। অ্যাম আই ইন লাভ? ড্রাম ইউ। চুড়ির দোকান ঘুরে বেশ কয়েক জোড়া চুড়ি পছন্দ হলো নিশির। বাড়িয়ে ধরলো নিয়াজের দিকে। নিয়াজ একগাল হাসলো। 1 ডজন নিজের হাতে নিয়ে বাকিগুলো দোকানিকে দিল সুন্দর মতো প্যাক করে দিতে। নিজের হাতের তা সযত্নে পরিয়ে দিল নিশির ফর্সা হাতে। খানিকটা ঘেঁষে এসে গলায় নামালে, আমার তো ওই হাত দুটোই কষিয়ে চুমু খেতে ইচ্ছে করছে ময়নার মা, খাবো? নিশি চোখ রাঙায়। কতবার বলেছে তাকে এইসব নামে না ডাকতে, অথচ অসভ্য লোকটা শুনলে হয় তার কথা। নিশি তাকে সময় দিতে বলে বিধায় নিয়াজের এই যুক্তি। তুমি বলো তো তাহলে, চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসি, তোমার বাপের থেকে জমি যৌতুক নেব, সেখানে হাল চাষ করব, বছর ঘুরতেই ল্যাটকা ফ্যাটকা বাচ্চা কাচ্চা হবে।
তুমি সেগুলো মানুষ করবে আর ৩ বেলা কোমরে কাপড়ের আঁচল গুঁজে আমার জন্য খেতে ভাত নিয়ে যাবে গামছায় বেঁধে। আমি লুঙ্গি ভাঁজ করে গামছা দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়া ঘাম টুকু মুছে ভাত খাবো। সন্ধ্যা হলে ঘরে ফিরবো। হালি হালি বাচ্চা কাচ্চাগুলো ঝেঁকে ধরবে মৌমাছির মতো। ঠিক আছে না? নিশি আগে রাগ করতো, এখন রাগ হয় না, হতাশ হয়। লোকটা এত বেশি কথা বলে, এই যেমন এখানে এত মানুষের সামনে ময়নার মা ডাকছে। একটা মান সম্মান আছে তো নাকি? কি হলো ময়না? আরেকবার এটা বলে ডাকলে ব্রেকআপ। নিয়াজের মুখটা চুপসে যায়। দোকানিকে হতাশ চোখে ইশারা করে চুড়িগুলোর দাম বলতে। বুঝলেন ভাই, মেয়ে মানুষ ক্ষণে ক্ষণে ভুল পাল্টায়। এই যে দেখছেন, ছিল বন্ধুর বোন, ছোট থেকে পাগল আমার জন্য। ওদের বাড়ি গেলে শার্টের কিনারা ধরে ঘুরঘুর করতো। বছর ৫ ধৈর্য ধরে পটিয়েছে। তখন ধমক দিলে কেঁদে কেটে একাকার। এখন দেখুন, যেই পটে গেছি অমনি ছিল ক্যাপসিকাম মরিচ, হয়ে গেছে ভিন্ডি মরিচ। তফাৎ বুঝলেন? দোকানে মিটিমিটি হাসছে। নিশি অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে নিয়াজের দিকে। নিয়াজ সেদিকে তাকিয়ে দাঁতে জিভ কাটলো। সুন্দর মতো হাতটা ধরল নিশির। রাগ করে না জান, মজা করলাম তো। অন্য সময় হলে হাত মোটেই ধরতে দিত না সে। এখন অবশ্য সেটা করল না। রাগ চাপা দিয়ে নিয়াজের দু হাতের মাঝে বেরোচ্ছে ভিড়ভাট্টা থেকে। রমজান শুরু হতে না হতেই মার্কেটে মানুষের আনাগোনা, পা ফেলা দুষ্কর। নিয়াজ একটা মানুষেরও স্পর্শ লাগতে দিল না নিশির গায়ে। বেরিয়ে এলো মার্কেট থেকে। আর কিছু লাগবে হু? নিশি ভেবেছিল রাগ করবে এখন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার রাগ হচ্ছে না। এই মানুষটার যত্নে বরাবরের মতোই কাবু সে। তিতিরের জন্য কানের দুল নেব চলো। তিতির প্রায় ঘন্টাখানেক হলো অপেক্ষা করছে একটা কফি শপে। দোকানটা নিয়াজের পরিচিত, সেখানেই অপেক্ষা করছে সে। এসেছিল নিশির সাথেই। নিয়াজ তাকেও নিয়ে যেতে যাচ্ছিল। আচমকা মাথা ঘোরায় নিয়ে এসে বসায় এখানে। নিশির মজাটা নষ্ট করতে চায়নি সে। বিদায় খানিকটা সুস্থ লাগার পরই নিয়াজ আর নিশিকে পাঠিয়ে দেয় মার্কেটে। সে অপেক্ষা করছে রোজার দিন, সুতরাং রেস্তোরাঁয় দু একজন সনাতন ধর্মের কাস্টমার ছাড়া মুসলমানদের আনাগোনা কম। যারা আছে তারা অবশ্য ছোট বাচ্চাদের নিয়ে বসা। তাদের খাওয়াচ্ছে মূলত। তিতির মোটেই বিরক্ত হচ্ছে না। রেস্তোরাঁর পরিবেশটা বেশ সুন্দর। দোতলায় সে যেখানে বসা সেখান থেকে চমৎকার আশেপাশের ভিউ দেখা যাচ্ছে। রোজা না থাকায় একটা ক্যাপাচিনো নেওয়া তার সামনে। ধীরে সুস্থে চুমুক দিচ্ছে সেটাই। তিতির। হঠাৎ একটি অচেনা মিষ্টি মেয়েলি কণ্ঠে ফিরে তাকালো তিতির। একজন অতি সুন্দরী রমণী দাঁড়িয়ে। বয়স ঠাহর করতে পারল না ঠিকঠাক। ২৫-এর নিচে কোনোভাবেই হবে না। অবশ্য বয়সের ভাঁজ নেই শরীরে, মুখে কোথাও। সে একদম চিনতে পারল না। তবে তার নাম নেওয়ার সৌজন্যমূলক হাসলো। মেয়েটা হয়তো তাকে চেনে। মেয়েটা এগিয়ে এসেছে ততক্ষণে। কড়া পারফিউমের গন্ধ এসে লাগছে নাকে। পরনে আটশাট পার্পেল কালার থ্রি পিস। চোখের বড়সড় সানগ্লাসটা মাথার ওপরে তোলা। জামার সাথে মিলিয়ে গাঢ় লিপস্টিক, পাতলা ঠোঁট জুড়ে পিঠ অব্দি পাতলা স্ট্রেট করা চুলগুলো বড্ড ঢিলে করে ক্লেচার লাগানো। মেয়েটির পোশাকে অভিজাত্যের ছোঁয়া স্পষ্ট। বুঝতে পারি। মেয়েটার মিহি কণ্ঠ কানে আসতেই তিতির মৃদু হেসে মাথা নাড়ল। প্রায় সঙ্গে সঙ্গেই চেয়ার টেনে বসল সে। হাতের ডিওরের ব্যাগটা টেবিলে রাখতে রাখতে কফির দিকে তাকিয়ে বলল, মান্থলি সাইকেল? অপ্রস্তুত হাসল তিতির। অচেনা মানুষ আচমকা এসে এহেন প্রশ্ন করলে কতটুকু স্বতঃস্ফূর্ত থাকা যায়? অবশ্য দোষ তারও আছে। ক্যাপাচিনোটা নেওয়া উচিত হয়নি। হালকা ঘাড় নাড়ল। জি, আমাকে চিনতে পারলে না তাই না? সরি, কিন্তু চিনতে পারিনি। মেয়েটা অসাময়িক হাসে। এলান দিয়ে বসতে বসতে বলে, প্রথমে আমিও চিনতে পারিনি, পরে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর পারলাম। সম্ভবত সেদিন তোমার সাথেই আমার কথা হয়েছিল, মনে নেই? ঈশানের ফোনে। থমকায় তিতির। মেয়েটার হাস্যোজ্জ্বল মুখটা পরক করে। অস্ফুট স্বরে বেরিয়ে আসে মুখ থেকে একটা নাম, রুষা। রুষা হাসে, মাথা ঝাঁকায়। যাক, চিনেছ তাহলে। তিতিরের বুকের ভেতরটা ততক্ষণে দুমড়ে মুচড়ে উঠছে। খেয়াল করলো শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো এক দুঃস্বপ্নর মুখোমুখি সে হয়েছে এখন। দম আটকে এলো তার। পলক ফেলতে ভুলে গেছে সে যেন। প্রথমে কলে তোমার চেহারা মনে করতে না পারলেও এখানে দেখে পেরেছি। তোমাদের ফ্যামিলি ফটো দেখিয়েছিল ঈশান। ওখানে তুমি তখন বেশ ছোট ছিলে, তবে চেহারায় বেশ এখনো। যুক্তিটা মোটেই বিশ্বাসযোগ্য মনে হলো না তার কাছে। কি করা উচিত তার? কি বলা উচিত? একবার নজর বুলালো বসারত রুষার পুরো শরীরের দিকে। শিরশির করে উঠল তার শরীর। বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো।
এই সেই শরীর যাকে কিনা তার স্বামী স্পর্শ করেছে, এর জন্য এত কিছু। তিতির নিজেকে ধাতস্থ করলে সময় নিয়ে। ও, আমি চিনতে পারিনি আপনাকে, আসলে দেখিনি কখনো। ইটস ওকে, তোমার বাড়ির সবাই আমার কথা জানে, তুমি জানতে না? আমি বাড়িতে থাকি না খুব একটা, ছুটিতে এসেছি তাই শোনা হয়নি। এবারও হাসলো রুষা। তিতির গভীর চোখে দেখছে মেয়েটাকে, মেয়েটা সত্যিই সুন্দর। তার থেকেও কি কি জানি হবে হয়তো। মেয়েটার প্রতি আচমকা এক আকাশ সমান বিতৃষ্ণা কাজ করলো তার। হাসি হাসি মুখটা আর স্বাভাবিক রাখতে পারল না, না চাইতেও রুক্ষ লাগলো। তবে এখন মাথার মধ্যে ঘুরছে ঈশানের বলা বেশ কিছু কথা। রুষাকে ছোঁয়নি ঈশান, হাবিজাবি বলা সে রাতের কথাগুলো। একা এসেছে কোনো কাজে? আচমকা একটা মিথ্যা কথা বলে বসলো তিতির। কানের পাশে চুলগুলো গুজতে গুজতে বলল, ঈশানের সাথে এসেছি। রুষা বোধহয় চমক খায় একটা, তার জানা মনে তিতির ঈশানের চেয়ে প্রায় ৮-৯ বছরের ছোট হবে। সেখানে এত অবলীলায় ঈশানকে নাম ধরে ডাকায় হতভম্ব হলো সে। তাছাড়া সে পাগলের মতো কল করে যাচ্ছে ঈশানকে। ঈশান কল তুলছে না। না বোঝার মতো করে বলল, কার সাথে? তিতির এবারেও একই ভঙ্গিতে বলল, ঈশান। রুষা খানিকটা হাসলো। ভাইয়ের সাথে ঝগড়া করে নিশ্চয়ই বকেছে। তিতির ভ্রুজোড়া বাঁকালো, একই বাঁকা কণ্ঠে বলল, আমি কি বাচ্চা, বকবে কেন? রুষা অপ্রস্তুত হলো, কি বলবে ভেবে পেল না হয়তো। আমার জানা মনে ঈশান তোমার থেকে বেশ বড় বয়সে। তা বড় ৯ বছর সম্ভবত, নাকি ৮, হিসেব করিনি। রুষার মুখের এতক্ষণের হাসি এবার বিলীন হলো। আশপাশে তাকালো, তিতিরের দিকে ফিরে বলল, ঈশান কোথায়? তিতির আলগোছে ততক্ষণে কল দিয়েছে নিয়াজকে। নিয়াজ কলে আছে প্রায় ২ মিনিট। মেয়েটা যে রুষা এটা তার হতভম্ব মাথায় ঢোকার পরে কি মনে করে কলটা করেছে নিয়াজকে, কারণ জানা নেই তিতিরের। নিয়াজও বুঝদার মানুষ একটা। কি সুন্দর রুষার কণ্ঠ শুনে চুপ করে আছে। নিয়াজের পাঠানো ছোট্ট মেসেজটা পড়ল তিতির। রুষার কোনো কথা বিশ্বাস করতে স্পষ্টত না করা। সে এসে আজ সব বলবে মেয়েটা সম্পর্কে। তিতির আর চোখে মেসেজটা পড়ে। রুষার দিকে মুখ তুলল। চুড়ি কিনতে গেছে আমার জন্য। তিতিরের কথায় রুষা বড় বড় চোখে তাকায়। ঈশান গেছে চুড়ি কিনতে, তবে নিজেকে বুঝিয়ে ফেলে সঙ্গে সঙ্গেই। বোন হয়, বাচ্চা মেয়ে বায়না করছে হয়তো। এদিকে এক মার্কেটের বাথরুম জোনে এসে হাঁ করে ফোন লাউডে দিয়ে নিয়াজ শুনছে তিতির আর রুষার কথোপকথন। সে ছুটে যেতে পারছে না মেয়েটার কাছে। নিশি বাথরুমে গিয়েছে, তখনই কলটা এসেছে। এই অবস্থায় কি করে যায়? তিতিরের কথাটা বলা শেষ হতেই দ্রুত মেসেজ করে ঈশানকে। ঈশান তখন বাইক নিয়ে বের হচ্ছে সবে। গন্তব্য নিয়াজের বাড়ি। তবে আচমকা নিয়াজেরই মেসেজ থতমত খায় সে। তার জানা মনে তিতির তো বাড়িতেই, মার্কেটে গেল কখন? ঈশান ব্যস্ত হয়ে বাইক ছোটায় সেদিকে। রুষা খানিকক্ষণ গভীরভাবে পরখ করে তিতিরকে। স্বর্গের অপ্সরী মেয়েটা, জীবন্ত মানুষ বলে মনে হয় না। এত সুন্দর কথাবার্তা কি এমনই কঠিন, নাকি ইচ্ছে করে করছে বুঝতে পারল না সে। ঈশান তোমার সাথে? তিতির এমন ভঙ্গি করলো যেন প্রশ্নটা করে ভুল করে ফেলেছে রুষা। হ্যাঁ, হবে না? কার সাথে হবে? আমি কল করেছিলাম, ব্যস্ত হয়তো। কই না তো। রুষার মুখ কালো হয়, মাথা টান টান করে ওঠে। কল করে আসতে বলো ওকে, ওর সাথে আমার কথা আছে। আপনি করুন, গেল সবে, এখনই কল করে আসতে বলবো? রোজা রেখে ওকে এতটা ঘোরাবো একেবারে? আসুন, তখন না হয়। রুষা সে অপেক্ষা করে না, নিজের ফোন বের করে কল করে ঈশানকে। কল তোলে না, টানা ৬ বার কল করে থামে মেয়েটা। রাগে চোখ ইতিমধ্যে লাল হয়ে গেছে। তিতির নিজের বিচক্ষণ নয়নে দেখছে সেসব। এরই মধ্যে সপ্তমবারের কলে সুন্দর একটা রোবোটিক্স মেয়েলি কণ্ঠ ভেসে এলো, আপনি যে নাম্বারে কল করছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। শুনশান রেস্তোরাঁয় ফোনের ওপাশের শব্দ বেশ স্পষ্ট কানে এলো তিতিরের। ব্লক লিস্টে ফেলা হলো নাম্বারটা। বুঝতে বাকি রইল না তিতিরের মনে মনে হাসি পেল খুব। রুষার মুখটা দেখার মতো। মেয়েটাকে কেমন একটা ডেসপারেট দেখাচ্ছে। তিতির কাটা ঘায়ে নুনের ছিটা দিল এবার। খুব নরম গলায় বলল, আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে? রুষা জোর করে হাসলো। তিতির আগ বাড়িয়ে বলল, আমি কল করে আসতে বলি কেমন? রুষার জবাবের অপেক্ষা করলো না সে। কল করলো ঈশানকে। রুষাকে আশ্চর্য করে দিয়ে একবার রিং হওয়ার সাথে সাথেই কল তুলল ঈশান। অবশ্য মোটেই আদুরে কিছু বলল না। রাম ধমক দিল মেয়েটাকে। না বলে কোথায় গিয়ে বসে আছিস গাধা? বাড়ির সব কটা এক একটা অবাধ্য। কতবার বলেছি একা একা না বের হতে? আমি একা আর কত দিকে সামলাবো? পাগল হব আমি? নিজে রুষার মতে বোকামো একদম করেনি। সাউন্ড বেশ কমানো, কণ্ঠ শোনা গেলে কি বলছে
সেটা মোটেও দূর থেকে শুনতে পাওয়া যাচ্ছে না। তিতির মিহি গলায় বলল, আমার চুড়ি কিনেছো? ঈশান বাইক চালাচ্ছিল বেশ স্পিডে। তিতিরের এমন কামুক কণ্ঠে তুমি ডাক শুনে বাইক টালমাটাল হলো। কোনো মতে সামলে নিয়ে ধমকের সুরে বলল, হোয়াট ননসেন্স, কোথায় তুই? চুড়ি পাওনি? ঈশান, কতবার বলেছি ওই চুড়িটা আমার চাই, ওটা ছাড়া সামনে আসতে পারবে না। কিন্তু নিয়াজ ভাই জানে কোনটা, ওটাই চাই আমার, জলদি এসো। তিতির ফোন কেটে দেয়, ফোনের ওপাশে রেখে যায় এক কিংকর্তব্যবিমূঢ় পুরুষকে। বাইক চালাতে পারছে না সে। সাইড করে ফাঁকা রাস্তায় বুকের ভিতর কেমন ড্রিম ড্রিম শব্দ হচ্ছে। তিতির কি নেশা করেছে, নাকি আবার জ্বর-টর এসেছে? সজ্ঞানে তাকে নাম ধরে টুমি ডাকছে ভাবতেই শিরদাঁড়া দিয়ে শিহরণ নামলো তার। নিয়াজ জানে মানে, নিয়াজ শেখাচ্ছে এসব তার মানে। কঠিন মুখে ঈশান কল করে নিয়াজকে। কল ওয়েটিং এ। মহা সমস্যায় পড়লো। তবে প্রায় সঙ্গে সঙ্গেই মেসেজ এলো নিয়াজের নম্বর থেকে। ভ্রু জোড়ার মধ্যে সরু ভাঁজ ফেলে দ্রুত হাতে টাইপ করলো নিয়াজকে। কি ঢোকাচ্ছিস তিতিরের মাথায় তুই? আমি বাঁচাচ্ছি তোকে। হেয়ালি করবি না, স্ট্রেট বল। মার্কেটের লোকেশন দিল নিয়াজ। এখানে চলে আয়, তোর বউয়ের জন্য চুড়ি কিনে রেখেছি, নিয়ে দে ওকে। আমার টাকা পয়সা নেই, আছে কিন্তু তুই ছোট লোক, ডিভোর্সি হবে, অন্তত একটা গিফট দে মেয়েটাকে। শাট আপ। তিথির কোথায়? আয় এখানে, চুড়ি নিয়ে যা প্লাস বউয়ের লোকেশন। ঘর ভাঙতে না চাইলে দ্রুত আসতে হবে দেওয়ান বাবু। এক্স এসে বসে আছে। ঈশান মুখ কুঁচকায়। লোকেশন এখান থেকে বাইকে 20 মিনিটের পথ আরো। ও আসছে আপু, খুঁজে পায়নি চুড়ি, একটু সময় লাগবে। রুষার ধৈর্যের বাঁধ ভাঙছে ততক্ষণে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। ঔষধের সময় কি হয়ে এসেছে। এসেছে বোধহয়। ব্যস্ত হাতে ব্যাগ হাতে ওষুধ বের করে খেয়ে নিল। কেমন উদ্ভ্রান্ত দেখাচ্ছে মেয়েটাকে। কি একটা ইঞ্জেকশন পুশ করলো হাতের রগে। তিতির বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ভয় হচ্ছে সামনের মেয়েটাকে ওর। কেমন একটা সাইকোপ্যাথ লাগছে চোখ মুখ। তবে দিন দুপুরে আজব ভয় পেলে চলে। চোখে মুখে শক্ত করে বসে রইল। রুষা কপট হাসলো এবার। ঈশান আবার ফোন ধরলো না কেন? হু? তিতির নির্বিকার তাকিয়ে রয়, যেন বোঝাতে চাইছে সে কি করে জানবে। রুষার গলা এবার আগের থেকে আরেকটু ভারী শোনায়। তোমার কল ধরলো, আমারটা কেন ধরলো না? তিতিরের মাথায় আবার কি একটা ভর করলো। রুষা যেন কোনো জোক শুনিয়েছে এমন ভঙ্গিতে হেসে ফেললো শব্দ করে। রুষা ঘাড় বাঁকিয়ে তাকানো স্বাভাবিক লাগছে না তাকে একদম তিতিরের। হাসি থামিয়ে ঝুঁকে এলো টেবিলের ওপর, হাত টেকিয়ে শীতল গলায় বলল, বিয়ে করা বউয়ের সাথে বান্ধবীর তুলনা করাটা কি ঠিক আপু? রুষা সঠিক শুনল কিনা বোঝা গেল না। তবে তার মুখের দিকে তাকাতেই রক্তশূন্য মুখটা দেখা গেল। গলায় জড়িয়ে এলো রুষার। কাঁপা কাঁপা গলায় বলা, কি কি বললে? তিতির কপট মায়া দেখিয়ে বলল, জানেন না? কেমন বন্ধু আপনার? মনোমালিন্য বোধহয় একটু বেশি হয়েছে, না হলে বিয়েতে দাওয়াত দিল না। রুষা শব্দ করে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। এক প্রকার চিৎকার করে উঠল, কে বিবাহিত? ঈশান আর আমি। জানতেন না বুঝি? রুষা হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে। আশেপাশের মানুষ অনেকেই হাঁ করে তাকিয়ে আছে ওর এমন ঔদ্ধত্য রূপ দেখে। তিতির ব্যস্ত হয়ে বসতে বলল রুষাকে। রুষা বসলো, ধীর গলায় বলল, মজা করছো হু? তিতির মনে মনে বিরক্ত হয়। যাকেই বলে সেইভাবে মজা এটা, আশ্চর্য। কাবিননামা দেখাতে হবে? তিতির অবিশ্বাস্য কাজটা করে ফেললো। লরিয়ারের কাছে যাওয়ার জন্য কাবিননামার ছবিও তুলে রেখেছিল, ঝটপট তুলে ধরলো রুষার সামনে। রুষা ফোনটা হাতে নিতে গেলে তিতির পিছিয়ে ফেললো হাত, দিল না রুষার হাতে। আজ 5 দিন বিয়ের, নববিবাহিতা আর কি। রুষা হাতের মুঠোয় ধরা পানির বোতলটা সম্ভবত ছুঁড়ে ফেলতে চাইছে। চোখ বন্ধ করে নিজেকে কঠোরভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। তবে যতটা রিয়াক্ট আশা করেছিল, কেন জানি তার মনে হলো রুষা ততটা দেখাচ্ছে না। আচমকা তার ফোনে টুট টুট শব্দ করে বন্ধ হলো। যা, তার শেষ। ওপাশে এবার থমকালো নিয়াজ। নিশি এসে পাশে দাঁড়িয়েছে কিছুক্ষণ। আচমকা তিতিরের ফোন কাটায় আতঙ্কিত হলো সে। নিশির দিকে ফিরল, তুমি দ্রুত ওখানে যাও, আমি ঈশানকে নিয়ে আসি, মেয়েটা সাইকোপ্যাথ। রাগের মাথায় এলোমেলো কিছু করে ফেললে সমস্যা। নিশি রেগে যায়, এতক্ষণ বলনি কেন, যাওনি কেন? আশ্চর্য। নিয়াজ কিছু বলার আগেই ছুট দেয় নিশি। আপু জানতেন না একদম। রুষা রক্তিম চোখ নিয়ে তাকায়, বাঁকা হেসে বলে, ভুল শুনিনি তাহলে, সত্যি বিয়েটা হয়েছে। তিতির যতটা অবাক হওয়া
উচিত রুষার এই কথা ততটা হয় না, কারণ তার শুরু থেকেই মনে হচ্ছিল এ মেয়ে তাকে চেনে, তাদের বিয়ের খবরটাও ভালো মতো জানে। এমনকি সেদিন যখন সে কল ধরেছিল তার আগে থেকেই জানতো মেয়েটা এতক্ষণ অভিনয় করছিল, অভিনয়ে বেশ সেরা, এই সাইটে গেলে বেশ নাম কামাতে পারবে। রূপ গুণ কোনোটাই কম নয়। মুখে অবশ্য সে প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখলো। জানতেন তাহলে? রুষা আচমকা এক হাত টেনে ধরল তিতিরের। অস্বাভাবিক শক্ত করে ধরা সে হাত তিতির ছাড়িয়ে নিতে চাইল, রুষা ছাড়ল না, বরং কেমন একটা কণ্ঠে বলল, আমি তো আগে ভালোবেসেছিলাম ঈশানকে। আমার কি দোষ ছিল তিতির? ভালোবাসা? তার স্বামীকে অন্য নারী? বুকের বাঁ পাশে ছুরির আঘাত করল যেন কথাটা। হাতটা ঝটকা টানে সরিয়ে নিল। ভালোবাসা? দূরে রাখলেন না কেন? ছেড়ে গেলেন কেন? ঋষা থমকায় তিতিরের কথায়। জবাব দিতে পারে না। তিতির অবলোকন করে সে স্থির মুখটা। মায়া হওয়া উচিত তার, কিন্তু হচ্ছে না কেন? এই মেয়ে তার আগে ঈশানের জীবনে ছিল। কষ্ট হয়তো এই মেয়ের বেশি হচ্ছে। একজন মেয়ে হয়ে তার সেটা উপলব্ধি করা উচিত, কিন্তু করতে ইচ্ছে হচ্ছে না তার। পাষাণ হতে মন চাচ্ছে, স্বার্থপর হতে মন চাচ্ছে। রুষার জবাব না পেয়ে তিতির গম্ভীর গলায় বলল, আমার জন্য একজন অপেক্ষা করতো। আমিও একজনকে কথা দিয়েছিলাম তার বউ হব। আপনি আমাকে এমন একটা পরিস্থিতিতে কেন ফেললেন? আপনি ওনাকে ছেড়ে না গেলেই আমাদের বিয়েটা হতো না হয়তোবা। কেন গেলেন? দোষ তো আমিও আপনাকে দিতে পারি। আমাকে যে চাইলো না আমি তার হতে পারলাম, আর আমি যাকে চাইলাম না সে আমার হলো। সমীকরণটা জটিল না? রুষার চোখ বজ্রকঠিন দেখাচ্ছে, হাতের মুঠোতে এখনো বোতলখানা শক্ত করে ধরা। তিতির না চাইতেই ইমোশনাল হলো এবার, চোখে পানি জমলো। আচমকা শোনা গেল রুষার কঠিন কণ্ঠস্বর, ঈশান তোমাকে ছুঁয়েছে? স্তম্ভিত হয়ে গেল তিতির। কি জবাব দেবে এটার? দেওয়া উচিত বাইরের মানুষের কাছে। তারপর মেয়ে কি জিজ্ঞেস করবে? কতটা গভীরে ছুঁয়েছে? নিজের পরিস্থিতির সাথে মেলাবে তিতিরকে? না, কি করবে? তিতির সরাসরি জবাব দিল না। ছুলেই কি, না ছুলেই বা কি? কলঙ্ক মুছতে পারবেন? এহেন ইমোশনাল কথার ধারে কাছেও গেল না রুষা। একই একঘেয়ে কণ্ঠে পুনরায় শুধালো, ছুঁয়েছে? তিতির দীর্ঘশ্বাস নিল। কঠিন চোখ রাখল রুষার দিকে। চোখাচোখি দুই নারী। রুষা স্বরে তাল মিলিয়ে বলল, এর জবাব আমি আপনাকে দেব না। রুষা বুঝি ভয় পেল বেশ, মুখে আতঙ্ক ফুটে উঠল এবারে, কণ্ঠ নরম শোনালো, আমার বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, তিতির জবাব দাও। তিতির অসহায় চোখে তাকিয়ে রইল স্বামী প্রাক্তনের দিকে। তার বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে, তার যাচ্ছে না। স্ত্রী হয়ে অন্য নারী তাদের বিশেষ মুহূর্তের সওয়াল জবাব করছে। তীব্র অধিকারবোধে তার কেমন লাগছে। কেউ কি টের পাচ্ছে? পাচ্ছে না হয়তো। আপনি ওর প্রাক্তন, আমি ওর স্ত্রী। আমি যদি আপনাকে একই প্রশ্ন করি, আপনাকে কখনো ছুঁয়েছে? রুষা সম্ভবত এই প্রশ্নের আশায় ছিল। হাতের বোতলের বাঁধন ঢিলে হলো। বোতলটা আলগোছে যত্ন সহকারে টেবিলের মাঝখানে রাখলো। হেলান দিয়ে বসলো চেয়ারে, আড়াআড়ি হাত ভাঁজ করল বুকের ওপর। মুখে কঠোরতা বা মলিনতা কোনোটাই নেই তার। মুখ বেশ স্বতঃস্ফূর্ত দেখালো, হাসি হাসি মুখ। তিতিরের বুকটা ছ্যাদ করে উঠল। সম্ভব হলে এই প্রশ্নটার উত্তর সে বুলিয়ে দিত রুষাকে। কেন কইল এই প্রশ্ন সে? রুষা ক্রূর হেসে জবাব দিল, যদি বলি হ্যাঁ, যতটা ভাবছো তার থেকে গভীরভাবে ছুঁয়েছে। তিতিরের শরীর শিথিল হয়, কেমন বলহারা হয়, মনে হয় শূন্য আছে সে। কান ঝনঝন করে ওঠে। এতক্ষণ ধরে বুকের মধ্যে যতটুকু আশা ভরসা ছিল শব্দ করে খান খান হয়ে গেল। যেন মাথা চক্কর দিল, বমি বমি লাগছে। বমি করে দিতে পারে খুব সম্ভব। রুষা পানির বোতল এগিয়ে দিল সহানুভূতি স্বরূপ। তোমাদের বিয়ের দিনও আমার সাথে ছিল সারাদিন, জানো? আমরা একসাথে। চুপ করুন দয়া করে। তোমার জানা উচিত তিতির, আমাদের ভালোবাসার। আমার যা জানার জেনে গেছি আমি। আপনি থামুন, দোহাই লাগে। রুষা মুখটা মলিন করে থামে, চোখে মুখে কৃত্রিম সহানুভূতি উপচে পড়ছে। তিতির তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলো সে জ্বালাময়ী রূপ, তবে পরোয়া করল না, মনকে তৎক্ষণাৎ শক্ত করে ফেলল। বাইরের প্রকৃতির দিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলল। মিলেই তো গেল সব। ঈশানের প্রথম রাতের কথা আর রুষার আজকের কথা কোনো ভুল নেই, একদম নেই। দ্বিতীয় রাতের কথা বোধহয় তার দেহে মত্ত হতে, তাকে ওই কথাই কাবু করতে, যাতে তিতির আবেগে পড়ে সমদর্পণ করে নিজেকে। হাসি পেল তিতিরের। সেও বেশ বোকা, বিশ্বাসই করে ফেলেছিল প্রায়। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, ঘৃণা হলে নিজের ওপর। ঈশানের ছোঁয়া মনে পড়তেই গা গুলিয়ে উঠল। চোখ বুজে রইল কিয়ৎক্ষণ, শ্বাস ছেড়ে বলল, বেশ, তাহলে বাকিটা জীবন আপনাকে ছুঁয়ে কাটানোর জন্য আমি ওনাকে মুক্তি দেব।
মুক্তি দেব এই কাগজ কলমের দেয়াল থেকে। আমার জীবন কলঙ্কেই সই। রুষার মুখে তেমন কোনো পরিবর্তন দেখা গেল না। কিছু বলতে যাবে তার আগেই তিতির বলল, এটা তখনই ঘটবে যখন আমি আপনার কথার সত্যতা পাবো। রুষা তেলে বেগুনে জ্বলে উঠল এবার। লজ্জা থাকা উচিত। একটা মেয়ে হয়ে মেয়ের ঘর ভাঙতে এসেছো তুমি। এত কিছু শোনার পর তুমি বলছো প্রমাণ। কি প্রমাণ চাও? নোট এক্সপেক্ট কর তুমি। আমাদের বিশেষ মুহূর্তের তিতির আর ঘেন্নায় নাক মুখ কুঁচকে আসে। কঠিন গলায় বলে, নিজের মতো অত ছোট মন মানসিকতার মেয়ে আমাকে ভাবছেন কেন? রুষা ততক্ষণে দাঁড়িয়ে পড়েছে, নিজের হুঁশ খুইয়ে হাত বাড়িয়েছে তিতিরের গালের দিকে। সেটা কোনো মতেই গালের আশেপাশে আসতে দিল না। তিতির সন্তর্পণে হাতের কবজি চেপে ধরে। বাংলা সিরিয়াল পাননি আপু? যখন তখন এসে গায়ে হাত তুলবেন। এখানে সেখানে জন্মানো আগাছা নই আমি। বাপের বাড়ি, মায়ের বাড়ির দুই অতি জৌলুসপূর্ণ পরিবারের রক্ত আমার গায়ে। রেহনুমা আরশাদ তিতির এত সস্তা এখনো হয়নি। যে নারী বিয়ের আগেই সতীত্ব বিলিয়ে দিয়েছে সেই দাবি করে তার হাতে চড় খাবো? নো, নেভার। ঘর থেকে বের হন আপু, লজ্জা আপনি করুন। না নারী জাতিকে সম্মান করলেন, না তো ধর্মকে। সব দিকেই কলঙ্ক আপনি। হারাম জিনিস করে সেই পাপ নিয়ে খোদার কাছে অভিযোগ করতেও মুখে লাগাম দেবে একটু? খোদাকে একটু তো ভয় করুন। ঝটকা দিয়ে সরিয়ে দিলে তিতির রুষার হাতটা। লাল নীল হয়ে গেছে মেয়েটির মুখ। অপমান বেশ জায়গা মতো লেগেছে। তিতির আবার বাঁকা হাসে। আমার স্বামীর সাথে যা বোঝাপড়া তা আমি করে নেব। আপনার কথাই আমি সিদ্ধান্ত নেব না। বিয়ে তাকে করেছি আমি। সুতরাং কোনো তৃতীয় ব্যক্তির কথা শোনা আমার ধাঁচে নেই। রুষা ফুঁস করে উঠল, তৃতীয় ব্যক্তি আমি? আমাকে আগে এক কথা বারবার বলবেন না। লেবু বেশি কচলালে তেতো লাগে। জানেন বোধহয় আশেপাশে মানুষ আছে। চিৎকার করে নিজের ভার্জিনিটি খুইয়েছেন বিয়ের আগে। এহেন নির্লজ্জ কথাবার্তা জাহির করবেন না। আপনার মান সম্মান না থাকতে পারে, দেওয়ান বাড়ির বড় বউ হিসেবে আমার আছে। আর রইল বাকি আপনার কথা। আগে কি ছিল বা ছিল না সে হিসেব দেখাবেন না আমাকে। আপনি হারামে ছিলেন, আমি হালাল। সুতরাং খোদা কার প্রতি সদয় হবে বোঝার কথা তো। আশা করব ন্যূনতম লজ্জা থাকলে অন্যের স্বামীর দিকে চোখ তুলে তাকাবেন না। তিতির আর এক সেকেন্ড দাঁড়ায় না সেখানে। নিজের পার্স হাতে দ্রুত পায়ে বিল মিলিয়ে বের হয় সেখান থেকে। পিছনে রেখে যায় রাগে ক্রোধে প্রায় মূর্ছা যাওয়া এক নারী অবয়ব।